সুপ্রিয় দর্শক শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিউ রাতের সংবাদ আয়োজন নিয়ে বার্তা কক্ষে রয়েছি আমি সত্যজিৎ সিংহ। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি লতিফ ট্রাভেলস সংবাদ শিরোনাম। ৪৮ ঘন্টার ধর্মঘটের প্রথম দিনে সিলেটে চলাচল করেনি বাস ও পণ্যবাহী ট্রাক। দিনভর যাত্রীদের দুর্ভোগ ছিল চরমে। জরুরি কাজে অতিরিক্ত ভাড়ায় মাইক্রোবাস ভাড়া করে গন্তব্যে যেতে হয়েছে যাত্রীদের। উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্স যুগে ব্যাংকক গেছেন বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন ভর্তি হয়েছেন বামরুনগ্রাদ হাসপাতালে। সিলেটের কানাইঘাট সীমান্তে ৩ দিন ধরে পড়ে থাকা ২ বাংলাদেশির গুলিবিদ্ধ লাশ অবশেষে উদ্ধার। বিজিবি বিএসএফের ফের পতাকা বৈঠক। সিলেটে মারা গেছেন ২১শে আগস্ট গ্রেনেডে হামলা মামলার আসামি শেখ আব্দুস সালাম। ২ মামলায় তিনি ছিলেন মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত। সারা দেশে করোনায় আরও ৩ জনের প্রাণহানি। ২৪ ঘন্টায় আক্রান্ত শনাক্ত ২০০-এর নিচে। দলের ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে বাহরাইন যুবদল। খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সরকার পরিবর্তনে নেতাকর্মীদের রাস্তায় সক্রিয় থাকার আহ্বান। স্পেনে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা উদযাপিত। এতক্ষণ দেখছিলেন লতিফ ট্রাভেলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে সারা দেশে ডাকা ৪৮ ঘন্টার ধর্মঘটে সিলেটেও যাত্রীদের দিনভর দুর্ভোগ পোহাতে হয়েছে। সকাল থেকে সকল আঞ্চলিক ও মহাসড়কে বাস চলাচল বন্ধ থাকায় টার্মিনালে গিয়ে ফিরে এসেছেন যাত্রীরা। এছাড়া একই দাবিতে ট্রাকসহ সব ধরনের পণ্য পরিবহন যানবাহন ধর্মঘট পালন করেছে। শুক্রবার সকালে সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল ও কুমারগাঁও টার্মিনালে গিয়ে দেখা গেছে বাসের সকল কাউন্টার বন্ধ। যাত্রীরা কাউন্টারে এসে ফিরে যাচ্ছেন। দুপুর নাগাদ ধর্মঘট শিথিল হতে পারে এই আশায় অনেকে বাস টার্মিনালে বসে থাকেন, কিন্তু দিনভর অপেক্ষা করেও তাদের দুর্ভোগের অবসান হয়নি। জরুরি কাজে অনেকে মাইক্রোবাস ভাড়া করে ঢাকা সহ দেশের বিভিন্ন গন্তব্যে ফিরেছেন। কিছু মাইক্রোবাস ভাড়ায় যাত্রী নিয়ে দেশের বিভিন্ন স্থানে যেতে দেখা গেছে। তবে এক্ষেত্রে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ ছিল যাত্রীদের। এছাড়া স্বল্প দূরত্বের যাত্রীদের হিউম্যান হলার, টেম্পু ও সিএনজি অটোরিকশায় করে যেতে দেখা গেছে। বাস বন্ধ থাকায় সকাল থেকে রেলওয়ে স্টেশনে ছিল যাত্রীদের ভিড়। তবে টিকিট না পেয়ে বেশিরভাগ যাত্রীদের ফিরতে হয়েছে শূন্য হাতে। এদিকে পণ্য পরিবহন ধর্মঘটের কারণে সিলেটে গতকাল শুক্রবার সকাল থেকে পণ্যবাহী কোনো ট্রাক প্রবেশ করেনি। সিলেটের থেকে পণ্য নিয়ে কোনো ট্রাক অন্যত্র যায়নি। ফলে সিলেটের পাইকারি আড়তের লাল দিঘির পাড়ে লেনদেন ছিল অন্য দিনের তুলনায় অনেক কম। জানতাম না। আমি বাড়ির উদ্দেশ্যে একটা প্রোগ্রামের উদ্দেশ্যে বের হয়েছি আমার বাচ্চাদেরকে নিয়ে। বেরোয় শুনি যে হুমায়ুন চত্বরে আসলাম যে বাস চলবে না। এখন তো যেহেতু প্রোগ্রাম মৃত্যুবার্ষিকী, এখন নোয়া বলে 400 টাকা, অন্যান্য গাড়িতে পাচ্ছি না। এখন একটা বিপদে পড়েছি আর কি। অনুজয়ন করার জন্য আসছিলাম, আইসা দেখি যে ধর্মঘট, তেলের দাম বৃদ্ধির কারণে মালিক সমিতির পক্ষ থেকে নাকি ধর্মঘট ডাকা হয়েছে। তো আমাদের কাছে বিকল্প বলতে এখানে শুধু সিএনজি আছে, কিন্তু 150 টাকার ভাড়া এই জায়গায় সিএনজি চাইতেছে 300 টাকা। তো আমরা যারা কর্ম করে খাই বা চাকরি করে এটা প্রায় অসম্ভব হয়, এটা এই করোনা ভাইরাসের সময় লকডাউন ছিল। আমরা মালিক শ্রমিক খুব কষ্টের মধ্যে ছিলাম। মালিকরা কোনো নমুনার কিস্তি দিতে পারছে না, ব্যাংকের গাড়ি, কিন্তু আমরা শ্রমিকরা অনাহারে ছিলাম। কিন্তু সরকার হঠাৎ বর্তমানে সরকার তেলের দাম বাড়াইছে। আমাদের মালিক শ্রমিকের সাথে কথাবার্তা আলাপ না করিয়া 15 টাকা লিটারের তেলের দাম বাড়াইছে। আমাদের সিলেট ঢাকা রোডে আপ ডাউনে 3000 টাকার তেল বাড়তি চলে। আমরা মালিক শ্রমিক যৌথ আমরা কর্মসূচি নিয়ে 48 ঘন্টার ধর্মঘট। 48 ঘন্টার ভিতরে যদি কোনো নমুনার তেলের দাম কমানো না হয়, আমাদের পেট ভিড় দেয়ালে লেগে গেছে। এরপরে আমরা আবার কঠোর কর্মসূচি নিব। উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্স যুগে ব্যাংকক গেছেন বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন। শুক্রবার বিকেল 5টায় তিনি এয়ার অ্যাম্বুলেন্স যুগে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হতে থাইল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। তিনি ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসা নেবেন।
রওশন এরশাদের ছেলে রাহাগিব মাহি সাদ এরশাদ এমপি তার মায়ের দ্রুত আরোগ্য ও সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন। এর আগে গত ২৮ অক্টোবর জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের জানিয়েছিলেন, বার্ধক্যজনিত নানা রোগে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ। দীর্ঘদিন ধরে তিনি সিএমএইচ চিকিৎসাধীন। তার ব্লাড প্রেশার ও হার্টবিট ভালো আছে, কিন্তু নিস্তেজ অবস্থায় আছেন তিনি আরও বলেছিলেন, চিকিৎসকরা ইতিবাচক মতামত দিলে তাকে বিদেশে নেওয়া হবে। চিকিৎসকরা বলেছেন, রওশন এরশাদ মূলত বার্ধক্যজনিত রোগে ভুগছেন। চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য গত 14 আগস্ট সিএমএইচে গেলে পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসকরা রওশন এরশাদের ফুসফুসে অস্বাভাবিক মাত্রায় কার্বন ডাই অক্সাইডের উপস্থিতি পান। তখন তার অক্সিজেন স্যাচুরেশনও কম ছিল। ওই দিন তাকে হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে ফুসফুসে কার্বন ডাই অক্সাইডের স্বাভাবিক মাত্রা 50-60 থাকার কথা, সেখানে তার ছিল 200-র বেশি। তবে তার করোনা ও ডেঙ্গু পরীক্ষার ফল নেগেটিভ আসে। অবস্থার অবনতি হলে 16 আগস্ট তাকে আইসিইউতে নেওয়া হয়। সে সময় বেশ কয়েকদিন তিনি আইসিইউতে ছিলেন। পরে আইসিইউ থেকে গত 25 আগস্ট তাকে সিএমএইচের অফিসার্স ফ্যামিলি ওয়ার্ডের ভিআইপি কেবিনে স্থানান্তর করা হয়। শারীরিক অবস্থার ফের অবনতি ঘটলে গত 20 অক্টোবর আবার আইসিইউতে নেওয়া হয় 78 বছর বয়সী এ রাজনীতিককে। সিলেটের কানাইঘাট উপজেলার ডোনা সীমান্ত এলাকার ওপারে 3 দিন ধরে পড়ে থাকা 2 বাংলাদেশের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শুক্রবার বিকেল 5টায় বিজিবি বিএসএফ পতাকা বৈঠকের পর আনুষ্ঠানিকভাবে লাশ হস্তান্তর করা হয়। কানাইঘাট থানার ওসি তাজুল ইসলাম জানান, বিজিবি ও বিএসএফ আলোচনার মাধ্যমে মরদেহ উদ্ধার করা হয়। পরে বিএসএফের কাছ থেকে মরদেহ গ্রহণ করে পুলিশের কাছে হস্তান্তর করেছে বিজিবি। ময়নাতদন্তের জন্য পুলিশ লাশ দুটি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। বুধবার সকালে সিলেটের কানাইঘাটের ডোনা সীমান্ত এলাকার নোমান্স ল্যান্ডের ভারতীয় অংশে গুলিবিদ্ধ অবস্থায় কানাইঘাট উপজেলার এরালিগুল গ্রামের আব্দুল লতিফের ছেলে আসকর আলী ও একই গ্রামের আব্দুল হান্নানের পুত্র আরিফ হোসেনের পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। এরপর বিষয়টি বিজিবি ও পুলিশকে অবগত করা হয়। স্থানীয়রা জানিয়েছেন, সীমান্ত এলাকার 1331 নম্বর পিলারের কাছ দিয়ে লালটিলা এলাকা দিয়ে ভারত থেকে অবৈধভাবে গরু আনতে যান কয়েকজন। রাতের কোনো এক সময় বিএসএফ বা ভারতীয় খাসিয়াদের গুলিতে তারা নিহত হন। এ ঘটনার পর বৃহস্পতিবার বিজিবি ও বিএসএফ পতাকা বৈঠক করলেও দুজনের মৃত্যুর কারণ নিয়ে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনী ঐক্যমতে পৌঁছাতে না পারায় ওই দিন লাশ উদ্ধার হয়নি। অবশেষে শুক্রবার বিকেল 4টায় বিজিবি বিএসএফ এর পতাকা বৈঠক করে। ওই বৈঠকের পর বিএসএফ লাশ দুটি উদ্ধার করে বিজিবির কাছে হস্তান্তর করে। 21 আগস্ট ঢাকায় গ্রেনেড হামলা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মাওলানা শেখ আব্দুস সালাম মারা গেছেন। শুক্রবার বেলা 2:30টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। আগের দিন তাকে সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে অসুস্থ অবস্থায় ওসমানী হাসপাতালে এনে ভর্তি করা হয়েছিল। মৃত্যুদণ্ডপ্রাপ্ত হুজি সদস্য আব্দুস সালাম বগুড়া জেলার ধুনট উপজেলার পেঁচিবাড়ি গ্রামের মৃত শেখ মাজাহার আলীর ছেলে। সিলেটের ডিআইজি প্রিজন মোহাম্মদ কামাল আহমেদ জানান, একটি মামলায় হাজিরা দেওয়ার জন্য গত 4 অক্টোবর সিলেট কেন্দ্রীয় কারাগারে আনা হয় শেখ আব্দুস সালামকে। এরপর থেকে তিনি ওই কারাগারে অবস্থান করেছিলেন। বার্ধক্যজনিত কারণে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে বৃহস্পতিবার তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তিনি বার্ধক্যজনিত সমস্যার পাশাপাশি উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস রোগে ভুগতেছিলেন। শুক্রবার বেলা 2:30টার দিকে তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। শেখ আব্দুস সালাম দ্রুত বিচার ট্রাইব্যুনালের 2টি মামলায় মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত ছিলেন। এছাড়া তার বিরুদ্ধে হবিগঞ্জ থানায় 2টি ও সুনামগঞ্জের দিরাই থানায় 1টি সহ মোট 8টি মামলা চলমান রয়েছে। রাজধানী সহ সারা দেশে গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও 3 জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে পুরুষ 1 জন ও নারী 2 জন। তারা সবাই সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 27,890 জনে। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডক্টর নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয় গেল ২৪ ঘন্টায় আক্রান্ত রোগী হিসেবে নতুন করে শনাক্ত হয়েছেন ১৯৬ জন। আর এ নিয়ে নমুনা পরীক্ষায় মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫,৭০,৬৮১ জনে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয় গত ২৪ ঘন্টায় সরকারি বেসরকারি ৮৩৩টি ল্যাবরেটরিতে ১৭,০৯৫টি নমুনা সংগ্রহ ও ১৭,৪৪৬টি নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্ত হয় ১৯৬ জন। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১.১২%। এ নিয়ে করোনা শনাক্তে দেশে মোট নমুনা পরীক্ষা করা হয় ১,৪৪৫,২৯৪টি নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্ত হন ১৫,৭০,৬৮১ জন। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের মোট হার ১৫.৪%। ২৪ ঘন্টায় করোনায় মৃত ৩ জনের মধ্যে ৪০ঊর্ধ্ব ১ জন ও ৬০ঊর্ধ্ব ২ জন। এছাড়া বিভাগ ওয়ারি হিসাবে মৃতদের মধ্যে চট্টগ্রাম, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগে ১ জন করে রোগী মারা গেছেন। বিজ্ঞপ্তিতে আরও বলা হয় গত ২৪ ঘন্টায় সেরে উঠেছিলেন ১৭৮ জন। এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫,৩৪,৪৭৮ জনে। ২৪ ঘন্টায় সুস্থতার হার ৯৭.৭০%। দলের ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে বাহরাইন যুবদল। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার দেশটির রাজধানী মানামার একটি রেস্টুরেন্টে কেক কাটা, আলোচনা সভা এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করা হয়। সংগঠনের সভাপতি আলাউদ্দিন গাজীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুমন শাকিল ও সিনিয়র যুগ্ম সম্পাদক MS মামুনের যৌথ সঞ্চালনায় শুরুতে বাংলাদেশের জাতীয় সঙ্গীত ও দলীয় সঙ্গীত পরিবেশন করা হয়। এরপর শুরু হয় আলোচনা সভা। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহরাইন বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর তারফদার। প্রধান বক্তা ছিলেন যুবদলের প্রধান উপদেষ্টা আনোয়ার হোসেন। আলোচনা সভায় বক্তারা বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং সরকার পরিবর্তনের জন্য যুবদলকে রাজপথে সক্রিয় থাকতে হবে। সকল ভয়ভীতি উপেক্ষা করে খালেদা জিয়া ও তারেক রহমানের নির্দেশ মতো আন্দোলন সংগ্রাম চালিয়ে যেতে হবে। এই আন্দোলনে যুবদল নেতাকর্মীরাই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাহরাইন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গনি মজুমদার, আবুল বাশার, গাজী ইব্রাহিম খলিল, আলাউদ্দিন ভুইয়া, সেলিম হোসেন সহ আরও অনেকে। পরে কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। স্পেনের রাজধানী মাদ্রিদে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা উদযাপিত হয়েছে। এই দিন বৌদ্ধ ভিক্ষুরা আত্মার অপবিত্রতা ও কলুষতা থেকে পবিত্র হওয়ার জন্য ৩ মাসব্যাপী নির্জন আশ্রমে বাস শেষে প্রবারণা পূর্ণিমার মাধ্যমে লোকারণ্যে ফিরে আসেন। একে আশ্বিনী পূর্ণিমাও বলা হয়। বিশেষ এই দিবস উপলক্ষে রোববার বাংলাদেশ বৌদ্ধ একতা সংঘ স্পেনের উদ্যোগে মাদ্রিদের বাংলাদেশ অ্যাসোসিয়েশন হলে দিনব্যাপী ছিল নানা আয়োজন। অনুষ্ঠানের শুরুতে বৌদ্ধ ধর্মীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর বৌদ্ধ পূজা, প্রসাদ বিতরণ, প্রার্থনা, কমলমতি শিশু কিশোরদের ত্রিপিটক পাঠ, সাংস্কৃতিক অনুষ্ঠান, মোমবাতি ও প্রদীপ প্রজ্বলন সহ বিভিন্ন আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রবারণা পূর্ণিমা উদযাপন করা হয়। দুপুরে অনুষ্ঠিত ধর্মীয় সভায় পুণ্যার্থীদের উদ্দেশ্যে ধর্মদেশনা দেন ফ্রান্সের বুদ্ধগয়া প্রজ্ঞাবিহারী আন্তর্জাতিক ধ্যান কেন্দ্রের উপাধ্যক্ষ কল্যাণরত্ন থেরো। সভায় স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ বৌদ্ধ একতা সংঘ স্পেনের সভাপতি বিপ্লব বড়ুয়া। বাংলাদেশ বৌদ্ধ একতা সংঘ স্পেনের সাধারণ সম্পাদক বিপুল বড়ুয়ার সঞ্চালনায় পুণ্যার্থীদের পক্ষে পঞ্চশীল প্রার্থনা করেন বাংলাদেশ বৌদ্ধ একতা সংঘ স্পেনের সভাপতি বিপ্লব বড়ুয়া। স্বাগত বক্তব্যে বাংলাদেশ বৌদ্ধ একতা সংঘ স্পেনের সভাপতি বিপ্লব বড়ুয়া প্রবারণা পূর্ণিমা বৌদ্ধ ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব উল্লেখ করে তিনি এই উৎসবের দিনে সরকারি ছুটি ঘোষণার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানান। প্রবারণা পূর্ণিমায় আসা পুণ্যার্থীরা জানান, পৃথিবীতে সকল মানুষ যেন শান্তিতে একসঙ্গে বসবাস করতে পারে, যার যার ধর্ম সঠিকভাবে পালন করতে পারে এবং বিশ্ব যেন মহামারী করোনা থেকে মুক্তি পায়, সেই প্রার্থনা তারা করেছেন। এই ছিল এখনকার মতো সংবাদ। পরবর্তী আঞ্চলিক ভাষার সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সাথে থাকার জন্য ধন্যবাদ।